ডেঙ্গু জ্বর হলো একটি মশাবাহিত ভাইরাস ঘটিত রোগ। প্রথমবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর শরীরে বিশেষ কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায় না। শুধু অল্প কিছু ক্ষেত্রেই এই রোগের প্রভাব গভীর হয়। যাই হোক বন্ধুরা, কোন কোন উপসর্গ দেখলে আপনি বুঝতে পারবেন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। সাধারণ জ্বর থেকে এই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর শরীরে জ্বরের প্রবণতা একটু বেশি হয়। সাধারণত 100 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হতে পারে। এছাড়াও তীব্র মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, এছাড়াও ত্বকের বিভিন্ন স্থানে ছোট ছোট ফুসকুড়ি ওঠা কিংবা শরীরের চামড়ার মধ্যে ছোট ছোট ঘা বা ক্ষতের মতো চিহ্ন দেখা যেতে পারে। এই উপসর্গগুলি রোগ সংক্রমণের 4 থেকে 10 দিনের মধ্যে দেখা যায় এবং এই উপসর্গগুলি 4 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। যাই হোক বন্ধুরা, প্রথমবার যদি কোনো ব্যক্তির শরীরে ডেঙ্গুতে আক্রান্ত হয় কিন্তু পরবর্তীকালে আবার সেই ব্যক্তির শরীরে আবার ডেঙ্গু হয়, তাহলে কিন্তু রোগের প্রবণতা বা ভয়াবহতাটা কিন্তু একটু বৃদ্ধি পায় বা একটু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। সেই ক্ষেত্রে রোগীকে একটু সাবধানতা অবলম্বন করাই উচিত। রোগীর শরীরে জ্বর হওয়ার পরেও কোন কোন উপসর্গগুলি লক্ষ্য করলে রোগী বুঝতে পারবে তার ডেঙ্গু হয়েছে। যাই হোক বন্ধুরা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, ডেঙ্গু কয়েক প্রকার হয়ে থাকে। এখানে আমি র্যান্ডমলি কিছু উপসর্গের কথা তুলে ধরছি, ঠিক আছে? এই উপসর্গগুলি দেখলে আপনি বুঝতে পারবেন অবশ্যই রোগীর শরীরে হয়তো ডেঙ্গুতে আক্রমণ হয়েছে। এই উপসর্গগুলি হলো, ধরুন কোনো ব্যক্তির শরীরে জ্বর হয়েছে, সেই জ্বর 3, 4 দিন 5 দিন পর্যন্ত স্থায়ী, অর্থাৎ সারছে না এবং জ্বরের মাত্রাটা একটু বেশি, 100 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, কিন্তু ওষুধ খাওয়ার পরে জ্বর কমছে, আবার জ্বর আসছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তাকে ডেঙ্গু টেস্ট করানোই শ্রেয়। এছাড়াও অন্য কিছু লক্ষণ দেখে আমরা বুঝতে পারি রোগীর শরীরে হয়তো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সেই লক্ষণগুলি কি কি? নাম্বার 1, প্রচণ্ড পেট ব্যথা। নাম্বার 2, ক্রমাগত বমি হওয়া। যদি জ্বর হওয়ার পর রোগীর ক্রমাগত বমি হয়, তখন বুঝতে হবে রোগীর ডেঙ্গু হয়েছে। নাম্বার 3, নাক বা মাড়ি থেকে রক্ত পড়া। নাম্বার 4, পেচ্ছাপ বা মলের সাথে রক্ত পড়া। নাম্বার 5, অনিয়ন্ত্রিত পায়খানা, অর্থাৎ রোগী যে পায়খানা করবে পায়খানাগুলো স্বাভাবিক নয়, একটু অন্যরকম হয়ে থাকবে। নাম্বার 6, ত্বকের নিচে রক্তক্ষরণ, অর্থাৎ শরীরের মধ্যে ছোট ছোট লাল দাগ কিংবা ছোট ছোট ঘায়ের সৃষ্টি হবে। নাম্বার 7, যখন জ্বর 3 থেকে 4 দিন স্থায়ী হবে এবং তখন দেখা যাবে যে রোগীর শ্বাস প্রশ্বাসের গতিটা একটু বেড়ে গেছে, তখন বুঝতে হবে হয়তো রোগীর শরীরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। নাম্বার 8, ক্লান্তি অনুভব হওয়া, অর্থাৎ রোগী যাই কিছু করুক তার ক্লান্তি অনুভব হবে। অর্থাৎ সাধারণ ক্ষেত্রে যে জ্বর হয় সেই ক্ষেত্রে রোগী এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে, একটু কষ্ট হলেও চলাফেরা করতে পারে, কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে রোগী একদম বিছানা থেকে উঠতে পারবে না, অর্থাৎ যখন বিছানা থেকে উঠতে যাবে তার প্রচণ্ড কষ্ট হবে বা ক্লান্তি অনুভব হবে, অর্থাৎ শরীরের যে জয়েন্টগুলো আছে সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, ঠিক আছে? 10 নম্বর উপসর্গ হলো রোগী বিরক্ত প্রকাশ করবে। সাধারণত অসুস্থ হলে সব রোগী বা সব ব্যক্তি বিরক্ত প্রকাশ করে, কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে রোগী অতিরিক্ত বিরক্ত প্রকাশ করবে, অর্থাৎ তার কোনো কিছু ভালো লাগবে না, খেতে ইচ্ছা করবে না। খেতে তো সাধারণত জ্বর হলে কারো ইচ্ছাই করে না, তবুও ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীর শরীরে একটু অন্যরকম অস্বস্তি বা বিরক্ততা বোধ লক্ষ্য করা যায়, ঠিক আছে? ডেঙ্গু শরীরে কেন হয়? আগেই বলা হয়েছে ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস গঠিত রোগ, অর্থাৎ ডেঙ্গুর ভাইরাসটি মশায় বহন করে, অর্থাৎ মশার দ্বারা এই ভাইরাসটি আমাদের শরীরে প্রবেশ হয়। এই ডেঙ্গুর জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে রক্তনালীগুলিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে এবং রক্তনালীতে ছোট ছোট ছিদ্র তৈরি করে। এর ফলে কি হয়? শরীরে রক্তের মধ্যে যে প্লেটলেটগুলো আছে এই প্লেটলেটের সংখ্যাগুলো ক্রমাগত কমতে থাকে এবং রোগী ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ে। একটা পর্যায়ে যখন প্লেটলেট 20,000 অর্থাৎ 20,000-এর নিচে নেমে আসে, তখন রোগী একদম অসুস্থ হয়ে যায় এবং তার বিভিন্ন অঙ্গহানি এবং শরীর এবং নাক, কান যে কোনো স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে এবং রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক এবং সবল ব্যক্তির শরীরে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ পর্যন্ত প্লেটলেটের সংখ্যা হতে পারে, কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ব্যক্তির শরীরের প্লেটলেটের সংখ্যাগুলো ক্রমাগত কমতে থাকে, কমতে কমতে একটা পর্যায়ে চলে আসে যেন
20,000 অর্থাৎ 20,000-এর নিচে পর্যন্ত নেমে আসতে পারে। একটা জিনিস মনে রাখবেন, যখন মানুষের শরীরে 20,000 অর্থাৎ 20,000-এর নিচে প্লেটলেটের সংখ্যা কমে আসবে, তখন রোগী খুবই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এই প্লেটলেটের সংখ্যা যদি অতিরিক্ত হারে কমতে শুরু করে, রোগীর শরীরে নানা স্থান থেকে রক্তক্ষরণের সম্ভাবনা দেখা যায় বা প্রবণতা বৃদ্ধি পায়। যাই হোক বন্ধুরা, তবে আমরা বুঝতে পেলাম ডেঙ্গু কি, ডেঙ্গু কেন হয় এবং ডেঙ্গু রোগের ভয়াবহতা সম্পর্কে। চলুন এবার ডেঙ্গু রোগের চিকিৎসা সম্পর্কে একটু আলোচনা করা যাক। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ঘরোয়া চিকিৎসাতে বা ঘরোয়া পদ্ধতিতেই কমানো সম্ভব। যাই হোক, ঘরোয়া চিকিৎসা বা পদ্ধতির বিষয়ে এখন আলোচনায় আর যাচ্ছি না। ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে বা ভালো চিকিৎসালয়ে নিয়ে যাওয়া উচিত। ডেঙ্গু রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে প্যারাসিটামল জাতীয় মেডিসিন দিয়ে জ্বর কমানোর চেষ্টা করা হয় এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিকের সাহায্যে তার রোগ নির্মূল করার চেষ্টা করা হয়। ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে সবথেকে বেশি যে জিনিসটি ফলো করতে হবে তা হলো রোগীর শরীরে যেন দ্রুত প্লেটলেটের সংখ্যাটি বৃদ্ধি পায় সেই বিষয়ে ধ্যান দিতে হবে। সেটা কি করে সম্ভব? বিভিন্ন ভিটামিনস, মিনারেলস এবং বিভিন্ন খাদ্য এবং বিভিন্ন পুষ্টিগত খাদ্যর মাধ্যমে এই প্লেটলেটের সংখ্যাটি বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া মেডিসিন তো সঙ্গে চলবেই, তার কোনো বিকল্প নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে কোন কোন খাদ্য সাজেশন করা হয়ে থাকে চলুন একটু দেখা যাক। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর জন্য কিছু পুষ্টিগত উপাদান বিশেষ উপযোগী হতে পারে, যেমন ভিটামিন সি। এই ভিটামিন সি আপনারা কোন কোন খাদ্য থেকে পাবেন একটু এক নজরে দেখা যাক। ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের জন্য ডালিম বা বেদানা সত্যি খুবই প্রয়োজনীয়। এছাড়াও কমলা, মৌসুম্বি, আনারস এবং বিভিন্ন ফলে রয়েছে ভিটামিন সি এর উৎস, যা ডেঙ্গু রোগীদের জন্য খুবই উপযোগী। ডেঙ্গু রোগীদের খাদ্য তালিকায় ভিটামিন সি জাতীয় খাদ্য অর্থাৎ যে খাবারগুলোর মধ্যে ভিটামিন সি রয়েছে সেগুলোর খুবই দরকার বা খুবই প্রয়োজন, যেমন টমেটো এবং লেবু, বিভিন্ন প্রকার শাক, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এছাড়াও কাঁচা লঙ্কার মধ্যেও আমরা ভিটামিন সি দেখতে পাই, তবে ডেঙ্গু রোগীদের বা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের কাঁচা লঙ্কার পরিমাণ একটু কম দেওয়াই ভালো। যাই হোক, ডেঙ্গু রোগীদের খাদ্য তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার অবশ্যই যুক্ত করতে হবে, যেন তার প্লেটলেটের সংখ্যাগুলো দ্রুত বৃদ্ধি পায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর জন্য আরেকটি প্রয়োজনীয় উপাদান হলো জিঙ্ক। এই জিঙ্ক আপনারা কোন কোন খাদ্য থেকে পাবেন একটু দেখা যাক। মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল এবং বিভিন্ন প্রকার ডালে জিঙ্ক পাওয়া যায়। এছাড়াও বাদামের মধ্যে প্রচুর পরিমাণ জিঙ্ক পাওয়া যায়। দুধ ও ডিমের মধ্যেও প্রচুর পরিমাণ জিঙ্কের উৎস রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর শরীরে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদানের প্রয়োজন হলো আয়রন। এই আয়রনগুলি কোন কোন খাদ্য থেকে পাবেন এক নজরে দেখা যাক। তবে এই আয়রনের উৎস আমরা কম বেশি সবাই জানি কোন কোন খাদ্য থেকে আয়রন পাওয়া যায়। তবুও পালং শাক, সিম, কুমড়ো বীজ, ব্রোকলি এবং কচু এবং কলার মোচা, সামুদ্রিক মাছ থেকে প্রচুর পরিমাণ আয়রন পাওয়া যায়। এছাড়াও কাঁচা কলা, পেঁপে এবং পর্যাপ্ত পরিমাণ নারকেল বা ডাবের পানি রোগীকে দেওয়া উচিত। সেই সঙ্গে রোগীকে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে, যেন শরীরের মধ্যে কোনোভাবে ডিহাইড্রেশন অর্থাৎ জলের ঘাটতি না হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের যে খাবারগুলো দেওয়া যাবে না সেগুলো এক নজরে দেখা যায়। যদি কোনো ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়, রোগীর হজম শক্তি অটোমেটিকলি কমে যায়। সেক্ষেত্রে আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস এগুলো না দেওয়াই উচিত। চর্বি জাতীয় খাবার, যে খাবারগুলোর মধ্যে চর্বি রয়েছে সেই খাবারগুলো না দেওয়াই ভালো। তৈলাক্ত খাবার, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের তৈলাক্ত খাবার না দেওয়াই শ্রেয়। আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে বেশি তেলে ভাজা জিনিস দেওয়া যাবে না। যাই হোক বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া যাবে সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি একই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা যায় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই ডেঙ্গু সচেতনমূলক ভিডিওটি সবার মাধ্যমে ছড়িয়ে দিয়ে
সমাজকে ডেঙ্গু মুক্ত করার চেষ্টা করুন। ধন্যবাদ।